আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, এর চিকিৎসা এবং করণীয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। দর্শক, আজকে আমরা আলোচনা করব সমসাময়িক জ্বর এবং করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার নাজমুস সালেহ, মেডিসিন বিশেষজ্ঞ। উনি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ডাক্তার নাজমুস সালেহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই, এ সময় তো অনেক জ্বরের রোগী আপনারা পাচ্ছেন চেম্বারে, কিংবা আমরাও পাচ্ছি। কি কি ধরনের জ্বরের রোগীগুলো আপনাদের কাছে আসছে এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে আমাদের এখনের বেশ কিছু জ্বর আমরা পাচ্ছি। তার মধ্যে এখন ডেঙ্গু এবং চিকনগুনিয়া তো খুবই প্রায় মহামারীর আকারে চলে গেছে। সে সাথে কিছু সিজনাল ফ্লু পাচ্ছি, এছাড়া টাইফয়েড জ্বর এবং জন্ডিস সেগুলো আমরা পেয়ে থাকছি। বুঝতে পেরেছি। এই যে এই সময়টাতে দেখা যাচ্ছে, গত বছর বা তার আগের বছর আমরা দেখেছি এই সময়টিতে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার আউটব্রেকটা বেশি হচ্ছে। এর কারণটা কি আসলে? ডেঙ্গু এবং চিকনগুনিয়া দুটোই আসলে ভেক্টর বর্ন ডিজিজ এবং দুটো ভাইরাসকেই ক্যারি করে হচ্ছে এডিস মশা। আমাদের বাংলাদেশে গত কয়েক বছর ধরেই এর সংক্রমণটা বাড়ার পিছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমাদের যে আবহাওয়া, একটু উষ্ণ আবহাওয়া, তারপরে হচ্ছে মনসুন এবং মনসুনের পরবর্তী আমাদের বারে বারে বৃষ্টি হওয়া, এবং সেই সাথে আমাদের আসলে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি পানি নিষ্কাশন ব্যবস্থার কিছুটা দুর্বলতার জন্য আমাদের এখানে মশার প্রজননের ক্ষেত্রটা খুব সুইটেবল হয়ে যাচ্ছে। তো যখন মশার প্রজনন ক্ষেত্র সুইটেবল হয়ে যাচ্ছে, তখন এই মশাবাহিত যে রোগ দুটো, বিশেষত ডেঙ্গু এবং চিকনগুনিয়া, এগুলোর প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা শুরুতে কথা বলতে চাচ্ছি আপনার সাথে ডেঙ্গু নিয়ে। জি, ডেঙ্গু রোগীরা কি কি ধরনের লক্ষণ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন? ডেঙ্গু রোগী আমাদের কাছে আসছে সাধারণত বেশ উচ্চমাত্রার জ্বর নিয়ে, 102, 103, 104 ডিগ্রি জ্বর। সে সাথে অধিকাংশই কমপ্লেন করে থাকে ওনাদের তীব্র গা ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, এবং সে সাথে ক্ষুধা মন্দা, আর কারো কারো ক্ষেত্রে র্যাশ, শরীরে লাল লাল র্যাশ আসতে পারে। সাধারণত এই সব কমপ্লেনগুলো নিয়েই আসছেন। সাথে কেউ কেউ কিছু বিপদের চিহ্ন নিয়েও আসছেন। তার মধ্যে হচ্ছে তীব্র বমি, পাতলা পায়খানা বা রক্তক্ষরণ হওয়া, সেটা মুখগহ্বর থেকে অথবা প্রস্রাবের সাথে বা পায়খানার সাথে, এভাবে বিভিন্ন রক্তক্ষরণের সমস্যা নিয়েও আসছেন। যখন এই রোগীগুলো আসছে আপনাদের কাছে, জি, ওনারা তো আসলে দেখা যায় একদিন বা 2 দিন জ্বরে কিন্তু আসছে না, জি, হয়তো 2-1 দিন জ্বর কমছে না, জ্বরের তীব্রতা বেড়ে গেছে, এই সময়টিতে আপনাদের কাছে আসে। এই সময়টিতে আপনারা আসলে রোগীদের কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকেন? এটা আসলে আমাদের একটা ব্যাপার যে আমাদের প্রথমেই আমাদের রোগীগণ ওনারা আসলে জ্বর হলে আসতে চান না। ওনারা চিন্তা করেন এটা একটা সাধারণ সিজনাল জ্বর হতে পারে, এটা ভালো হয়ে যাবে। কিন্তু যখন আসলে কয়টা দিন সময় পার হয়, তখনই ডেঙ্গুটা আস্তে আস্তে তার ক্রিটিক্যাল ফেজের, যে ক্রিটিক্যাল সময়ের দিকে যেতে থাকে। তো আমরা এখন সাজেস্ট করে থাকি যে এই সময়ে, বিশেষত ডেঙ্গুর এই যে সিজনে জ্বর হলেই দ্রুত আমাদের যে কোনো চিকিৎসকের, এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হতে। এবং ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের যদি প্রথম 5 দিনের মধ্যে কেউ আসেন, সেক্ষেত্রে আমরা প্রথমে সিবিসি এবং NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু টেস্ট করে থাকি। আর যদি 5 দিন পার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আইসিটি ফর ডেঙ্গু, IgM IgG সেই টেস্টটা করে থাকি। আর এছাড়াও আমাদের এখন RT-PCR ফেসিলিটিসও অ্যাভেলেবল হয়েছে। সেটা হলে একদম ডেফিনিটলি ডেঙ্গুর যে ভাইরাস নিয়ে সেটাও ডায়াগনোসিস করা যায়। তবে ইউজুয়ালি আমরা 5 দিনের আগে NS1 অ্যান্টিজেন এবং সিবিসি, এবং 5 থেকে 7 দিনের পরে আইসিটি ফর ডেঙ্গু IgM IgG অ্যান্টিবডি সেটা করে দেখে থাকি। ডে 5-এ বা পঞ্চম দিনে যে রোগীগুলো আসছে, জি, ওই ক্ষেত্রে কিছু কনফিউশন অ্যারাইজ করছে পরীক্ষা নিরীক্ষার জি। জন্য। ওই ক্ষেত্রে আপনারা আসলে কি NS1 ডেঙ্গু এবং আইসিটি ডেঙ্গু দুইটাই কি একসাথে দিয়ে থাকেন? এখানে ডে 5 থেকে ডে 7 এটা একটা উইন্ডো পিরিয়ডের মতো, এই সময়টাতে। এবং আসলে অনেক সময় দেখা যায় আমরা আমাদের রোগীগণ ওনাদের জ্বরটা ঠিক কবে থেকে শুরু হয়েছে এটা একদম স্পেসিফিক্যালি বলতে পারেন না। তখন দেখা যায় আমাদের এই দিন গণনাটা নিয়ে একটু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে অনেক সময় আমরা দুটো পরীক্ষাই করে দিই, এবং তারপরেও অনেক সময় দেখা যায় যে NS1ও নেগেটিভ আসতেছে, আবার আইসিটি
IgM IgGও নেগেটিভ আসছে, কিন্তু সে সময় সিবিসিটা আমাদেরকে গাইড করে এবং তখন অনেক সময় আমরা যেটা ফলো করি যে আমরা পরামর্শ দিয়ে আপনি 2 দিন পরে আবার ICT IgM IgG, যেহেতু এটা 7 দিনের পরে বেশি স্ট্রংলি পজিটিভ হয়, সেটা আবার রিপিট করে দেখেন। এই সময় আপনারা কি কি চিকিৎসা আসলে রোগীদেরকে দিয়ে থাকেন? ডেঙ্গু যেহেতু এটা ভাইরাসবাহিত রোগ এবং এটার আসলে সরাসরি ট্রিটমেন্টের থেকে এটার বেশি হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আমাদের জাতীয় গাইডলাইনও খুব সুন্দর করে ডেঙ্গুর ম্যানেজমেন্ট আমাদেরকে গাইড করছে। আমরা প্রথমে ডেঙ্গু পেশেন্ট আসলে আমরা 3 ভাগে ভাগ করে ফেলি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবং সাথে আরও কিছু প্যারামিটার আছে, যেমন পেশেন্টের যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন ধরেন তার যদি আগে থেকে ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ, হ্যাঁ, বা হয়তো বা তিনি প্রেগনেন্ট, গর্ভবতী হতে পারেন, এরকম যদি কিছু মানে কন্ডিশন থাকে, সেক্ষেত্রে ওনারা অটোমেটিক হাই রিস্ক পেশেন্ট হয়ে যায়। এছাড়া আমরা রোগী আসার পরে আমরা ওনাকে আগে দেখি, ওনার ভাইটালস দেখি, ওনার ব্লাড প্রেশার দেখি, ওনার আদার কন্ডিশনসগুলো দেখি, দেখে যদি দেখি যে না ওনার কোনো বিপদের চিহ্ন নেই, বিপদের চিহ্নগুলো যেমন যে বমি করতে থাকা, পাতলা পায়খানা হওয়া, রক্তক্ষরণের চিহ্ন, খেতে একদমই না পারা, তো এগুলো যদি না থাকে আমরা সেক্ষেত্রে ওনাদেরকে বাসায় চিকিৎসা নিতে বলি। তো বাসায় চিকিৎসা হচ্ছে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়া এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ জ্বরের জন্য খাওয়া, এবং আমরা বারবার যেটা বলে দিই প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ যেন না খায়, এটাই। আর সে সাথে আদার সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এবং ওনাদেরকে যেটা বলা হয় রেগুলার একটু সিবিসিটা করে দেখতে, কারণ ডেঙ্গু রোগ জ্বরটা আসলে কোনো আল্লাহ মাফ করুক খারাপ দিকে টার্ন করছে কিনা সেটা আমরা সিবিসি দেখে বুঝতে পারি। জি, আর যদি আমাদের সিভিয়ার ডেঙ্গু বা যেটা সবচেয়ে খারাপ ডেঙ্গু শক সিনড্রোম সেদিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা রোগীগণকে সাথে সাথে হসপিটালাইজ করতে বলি এবং অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশন ক্রাইটেরিয়া আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করি। এই সময়টাতে ডেঙ্গু এবং সিজনাল ভাইরাল ফিভার দুটাই চলছে, এই দুইটার মধ্যে আসলে আমরা কিভাবে পার্থক্য করব? ডেঙ্গু এবং সিজনাল ফ্লু ইনিশিয়ালি দুটো প্রায় একই রকমভাবে প্রেজেন্ট করে, তবে কিছু পার্থক্য আছে। যেমন ডেঙ্গুর যে জ্বরটা সেটা বেশ উচ্চমাত্রার জ্বর হয়, আর এটার একটা প্যাটার্ন আছে যেটাকে বলে স্যাডেল ব্যাক ফিভার। আর হোয়ারেজ সিজনাল ফ্লুতে জ্বর হয় বাট এত বেশি সাধারণত হয় না। আর ডেঙ্গুতে তীব্র গা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, চোখের পেছনে ব্যথা এগুলো থাকতে পারে। সিজনাল ফ্লুতে ব্যথা থাকে বাট খুব কম। আর সাথে কিছু যেমন হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, এই টাইপের লক্ষণগুলো, উপসর্গগুলো সাধারণত সিজনাল ফ্লুতে দেখা যায়, ডেঙ্গুতে দেখা যায় না। আর যে রক্তক্ষরণজনিত যে সমস্যাগুলো দাঁত থেকে, মুখ থেকে বা হচ্ছে প্রস্রাব পায়খানার সাথে রক্ত জয়, এগুলো ডেঙ্গুতে দেখা যায় কিন্তু সিজনাল ফ্লুতে দেখা যায় না। এভাবে আমরা ইনিশিয়ালি একটা পার্থক্য এটা করতে পারি। জি, আরেকটা জিনিস দেখা যায় যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে তার হয়তো জ্বর পড়ে গেল কিন্তু গায়ে ব্যথা রয়ে গেছে বা মাথায় ব্যথা রয়ে গেছে। পেরিফেরি অঞ্চলগুলোতে অথবা গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় ওনারা ফার্মেসিতে গিয়ে ব্যথার জন্য পেইন কিলার বা NSAID নিয়ে থাকে। এটা তো আসলে একেবারেই নেওয়া যাবে না, এই ব্যাপারে আসলে আপনার বক্তব্য কি? এটা আসলে আমরা বারবার বলছি যে ডেঙ্গুতে যেহেতু রক্তের প্লেটলেট বা অণুচক্রিকা কমে যায় এবং রক্তক্ষরণের একটা ঝুঁকি তৈরি হয়, এবং NSAID জাতীয় ওষুধ যেগুলো পেইন কিলার যেগুলো, সেগুলো এই ঝুঁকিটাকে আরও বাড়িয়ে দেয়, সাথে অ্যাসপিরিনও এই কাজটা করে। তো আমরা সেজন্য বারবার বলি যে এই সিজনে জ্বর হলে সেটা ডেঙ্গু এক্সক্লুড না করে দয়া করে আপনারা কোনো পেইন কিলার খাবেন না, প্রয়োজন হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান, এটা যথেষ্ট সেফ। আর অনেক সময় হ্যাঁ ডেঙ্গু জ্বর যাওয়ার পরও বেশ কিছুদিন ব্যথা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের কন্ডিশন দেখে সেই অনুসারে আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। এরপর আমরা আসছি এখন চিকুনগুনিয়া নিয়ে কথা বলার জন্য। চিকুনগুনিয়া রোগীগুলো কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? চিকুনগুনিয়া আর ডেঙ্গু প্রায় কাছাকাছিভাবেই আছে এবং দুটোই একই ভেক্টর দিয়ে যেহেতু মানে ট্রান্সমিট হচ্ছে। তো চিকুনগুনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিভারটা অ্যাব্রাপ্টলি হয় এবং এটাও যথেষ্ট হাই গ্রেড হয়। ইদানিং কিছু পেশেন্ট আসছেন ওনারা 103-105 ডিগ্রি জ্বর নিয়ে, সাথে তীব্র গা ব্যথা, এবং চিকুনগুনিয়া আসলে প্রথমে এটাকে বলা হচ্ছিল ল্যাংড়া জ্বর, মানে এত তীব্র জয়েন্ট পেইন যে মানুষ নর্মাল তার কাজকর্ম করতে পারছে না, হাঁটতে পারছে না, সেরকম একটা জ্বর হয়, আর সাথে র্যাশ ডেভেলপ করে। এবং চিকুনগুনিয়ার জ্বরটা সাধারণত ডেঙ্গুর চেয়ে কম সময় থাকছে, কিন্তু এর জ্বরের সাথে এবং জ্বর পরবর্তী সময়ে তীব্র জয়েন্ট ব্যথা, এটা চিকুনগুনিয়ার একটা লক্ষণ। এছাড়াও কিছু র্যাশ থাকে, সেটা দেখেও আমরা চিকুনগুনিয়া
সাসপেক্ট করে থাকি। চিকুনগুনিয়ার ক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা সাধারণত রোগীদেরকে আপনারা দিয়ে থাকেন? চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করে থাকি, আগে আমরা ডেঙ্গুটা এক্সক্লুড করি সিবিসি এবং NS1 করে। এরপরে যখন আমরা এটাকে ডেঙ্গু এক্সক্লুড করার পরে যখন আমরা চিকুনগুনিয়া সাসপেক্ট করছি, তখন আমাদের প্রথম 5 দিনের মধ্যে আসলে RT-PCR ফর চিকুনগুনিয়া, এটা সরাসরি ভাইরাসকে ডিটেক্ট করতে পারে। আর বলা হচ্ছে যে 5 দিনের পরে থেকে 28 দিন পর্যন্ত সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি, যেটা ICT ফর চিকুনগুনিয়া, IgM এবং IgG, তবে দেখা যাচ্ছে চিকুনগুনিয়ার অ্যান্টিবডিটা পজিটিভ হতে, এটা আমাদের এক্সপিরিয়েন্স, একটু সময় লাগে। দেখা যাচ্ছে যে অন্তত 10 বা 14 দিনের দিন গিয়ে এগুলো পজিটিভ হচ্ছে। তো আমাদের যেটা এখন আমাদের করণীয় থাকে যে আমরা প্রথমে ডেঙ্গুটা এক্সক্লুড করলে, আমরা যেহেতু রোগী অত্যন্ত বেশি জয়েন্ট পেইন নিয়ে আসছে, তখন আমরা ওনার জয়েন্ট পেইনের ট্রিটমেন্টের জন্য NSAID জাতীয় ওষুধগুলো ওগুলো আমরা দিতে পারি, কিন্তু কখনোই ডেঙ্গু এক্সক্লুড না করে আমরা দিতে পারবো না। বুঝতে পেরেছি। তো চিকিৎসা অলমোস্ট আপনি বলেই ফেললেন। আসলে চিকিৎসা অলমোস্ট সেম, সব জ্বরের মতোই এটাও, ভাইরাস জ্বরের মতো এটাও সাপোর্টিভ ম্যানেজমেন্ট। বাট যেহেতু এখানে রোগীর ব্যথাটা অত্যন্ত বেশি থাকে, যে উনি তার নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস চালাতে হ্যাম্পার্ড বোধ করেন, সেক্ষেত্রে এবং যেহেতু এটা ডেঙ্গুর মতো অনুচক্রিকার মাত্রা কমিয়ে দেয় না, রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করে না, সেহেতু আমরা এখানে পেইন কিলার বা NSAID জাতীয় ওষুধ দিয়ে শুরু করি। এখানেও আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে এবং সেখানে খুব সুন্দরভাবে গাইডেন্স দিয়েছে। আমরা সাধারণত প্রথমে তো প্যারাসিটামল জাতীয় ওষুধ দিই, তারপর আমরা একটু উচ্চমাত্রার NSAID দিই, এবং তবে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা পারসিস্টেন্ট একটা আর্থ্রাইটিস থাকে, তাদের ক্ষেত্রে আমাদের অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধও ব্যবহার করতে হতে পারে। এবং দুর্ভাগ্যজনকভাবে একটা সার্টেন পার্সেন্টেজ অফ চিকুনগুনিয়া আর্থ্রাইটিস পেশেন্ট যাদের ক্রনিক আর্থ্রাইটিস ডেভেলপ করে, এবং ক্রনিক আর্থ্রাইটিস ডেভেলপ করলে অনেক সময় আমাদের এমনি আর্থ্রাইটিস বা বাত ব্যথার যে ওষুধগুলো, ওগুলোর দিকেও আমাদের অনেক সময় যেতে হয়। তাহলে যে দীর্ঘমেয়াদী জটিলতা বলতে আপনি আর্থ্রাইটিসকে আসলে বুঝাচ্ছেন? চিকুনগুনিয়ার দীর্ঘমেয়াদী জটিলতা হচ্ছে আর্থ্রাইটিস। চিকুনগুনিয়া এটা লাইফ থ্রেটেনিং না, বাট এটার হচ্ছে আমাদের মরবিডিটি, মানে রোগীর কষ্টের মাত্রাটা অনেক বাড়িয়ে দিতে পারে। এই যে জয়েন্টে ব্যথা বলছেন বা আর্থ্রাইটিস বলছেন, এটা আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? এইটা সাধারণত দেখা যায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। আর রোগীর যদি আগে থেকে তার কোনো আর্থ্রাইটিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখা যায় চিকুনগুনিয়া সে আগের আর্থ্রাইটিসটাকে আরো বাড়িয়ে দিতে পারে। এই চিকুনগুনিয়ার ক্ষেত্রে গর্ভবতী নারী অথবা শিশুদের জন্য এটি কতটুকু ঝুঁকিপূর্ণ? চিকুনগুনিয়াও গর্ভবতী নারী এবং শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর মতো অতটা মারাত্মক সমস্যা ক্রিয়েট করে না, কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়, আমাদের এখানে উচ্চমাত্রার NSAID দিতে হয়। তো গর্ভবতী নারীর ক্ষেত্রে উচ্চমাত্রার NSAID দিলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, শিশুদের ক্ষেত্রে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কিডনির উপরে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের বিশেষত গর্ভবতী নারী এবং শিশুদের ক্ষেত্রে চিকুনগুনিয়া ডায়াগনোসিস হলেও ব্যথার ওষুধ প্রেসক্রাইব করার ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে আগাতে হয়। চিকিৎসার জন্য স্টেরয়েডের কথা বলছিলেন, এটা শুরু থেকে ওরালি তো দিতে হবে, তারপরে গিয়ে হয়তো আপনারা ইনজেক্টেবল প্রেফার করেন। এটা আসলে কিভাবে, এটা আসলে নিয়মটা কি? প্রথমেই আসলে গাইডলাইনগুলোতে এবং আমাদের বাইরেই যে আমাদের কাউন্টার পার্টস যারা আছেন, ওনাদের যেসব স্টাডি হয়েছে, কোনোটাতে কিন্তু আসলে প্রথমেই স্টেরয়েড দিতে বলছেন না। ওনারা বলছেন যে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত আমরা NSAID জাতীয় ওষুধ দিয়ে চেষ্টা করব। এরপরে আমরা পেশেন্টের ওয়েট অনুসারে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ শুরু করি, এবং আমরা ওরালি শুরু করি। বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম বলা হয়েছে, ইন্ডিয়ান কিছু স্টাডিতে একরকম বলা হচ্ছে, বাইরের স্টাডিগুলোতে আরেক রকম বলা হচ্ছে। তো মোটামুটি আমরা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল যে মাত্রাটা সেটা ফলো করে শুরু করি, এবং আমাদের প্র্যাকটিস লাইফে আমরা দেখলাম যে মুখের স্টেরয়েডেই আলহামদুলিল্লাহ মানে মোটামুটি 90% উপরে পেশেন্ট ভালো রেসপন্স করছেন। আরেকটি কথা বলছিলেন যে এই সময় আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি, চিকুনগুনিয়া রোগী পাচ্ছি, সাথে আপনি টাইফয়েডের কথা বলছিলেন। টাইফয়েডের রোগীগুলো আসলে কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? যেহেতু এখন গরম সিজন ছিল এবং আমাদের এখানে উষ্ণ আবহাওয়ার জন্য দেখা যায় আমাদের বাইরে অনেকেই খাবার দাবার খেয়ে থাকেন, বিশেষত তরল খাবার, জুস বা এই জাতীয় জিনিসপত্রগুলো খেয়ে থাকেন। তো টাইফয়েডেরটা ট্রান্সমিশনটা হচ্ছে ফিকো ওরাল রুটে, খাবারের মাধ্যমে সংক্রমণ হয়ে থাকে। তো এই জন্য
আমরা দেখতে পাচ্ছি যে রোগী এরকম একটা জ্বর নিয়ে আসছে, যেটাকে আমরা বলতেছি স্টেপ লেটার প্যাটার্ন। এটা জ্বরটা ধীরে ধীরে সিঁড়ির মতো বাড়তে থাকে এবং সেই সাথে আরও কিছু সাইন সিমটম নিয়ে আসে, যেমন কারো কারো ক্ষেত্রে বমি হয়, পেট ব্যথা হয়, কিছু র্যাশ ডেভেলপ করতে পারে, আবার কেউ কেউ একটু জন্ডিসের মতো ডেভেলপ করেন। তো এই জিনিসগুলো যখন নিয়ে আসেন এবং জ্বরটা একটু দীর্ঘ সময় হয়, ভাইরাস যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়ার ক্ষেত্রে এগুলো সাধারণত 5 দিন 7 দিনের মধ্যেই এই জ্বরগুলো সাবসাইড করে যায়, বাট টাইফয়েডের ক্ষেত্রে এটা সাবসাইড করতে চায় না, তখন আমরা টাইফয়েডটাও চিন্তা করি। এবং এখানে আরেকটা বিষয় যেটা আসছে যে ডেঙ্গুর সাথে আমাদের টাইফয়েড তো ডায়াগনোসিস করার জন্য আমরা বেশ কিছু ইনভেস্টিগেশন ব্যবহার করি, কিন্তু একটা অ্যান্টিবডিটা অনেক সময় ক্রস রিয়েক্টিভ হয়ে পজিটিভ হয়ে যায়। সেই জন্য আমরা প্রথম 7 দিনের ক্ষেত্রে যদি আমাদের টাইফয়েড ডায়াগনোসিস করা মানে টাইফয়েড আমাদের চিন্তায় থাকে, সেক্ষেত্রে আমরা ব্লাড কালচার করে দেখি যে ওখানে টাইফয়েডের জীবাণু পাওয়া যায় কিনা। কারণ ডেঙ্গু যদি পজিটিভ থাকে, অনেক সময় দেখা যায় ফলস পজিটিভ হিসাবে টাইফয়েডের রোগের নির্ণয়ের অ্যান্টিবডি টেস্টেও পজিটিভ চলে আসতে পারে। তো আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো এই সময়টাতে করে থাকেন? টাইফয়েড যদি আমরা সাসপেক্ট করে থাকি, তাহলে আমি যেরকম বললাম যে প্রথমে আমরা হচ্ছে সিবিসি করে থাকি এবং ব্লাড কালচার করে থাকি, এবং দ্বিতীয় সপ্তাহে গিয়ে মানে 7 দিনের পরে গিয়ে আমরা অ্যান্টিবডি টেস্ট, যেটা আইসিটি ফর সালমোনেলা টাইফি, আইজিএম, আইজিজি, সেটা করে থাকি। আর এছাড়াও আমাদের আরও কিছু টেস্ট আছে। আগে যেটা করা হতো যে উইডাল টেস্ট ছিল, সেটা যদিও এখন অবসলিট বলা হচ্ছে, সেটাও কোনো কোনো জায়গায় যেখানে লিমিটেড রিসোর্স সেখানে করা হয়ে থাকে। এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক টেস্ট আছে যেটা একেবারে আমরা করে বুঝবো যে এটা? ব্লাড কালচারটা এখানে একদম স্পেসিফিক টেস্ট, এবং এখানে দুটো জিনিস হয়। ব্লাড কালচার করলে আমরা স্পেসিফিক্যালি জীবাণুটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং কালচার সেন্সিটিভিটি যখন করি তখন জীবাণুটা কোন কোন অ্যান্টিবায়োটিকে জীবাণুটার এগেইনস্টে কাজ করবে, রেসপন্স করবে, সেটাও আমরা দেখতে পারি। আমরা যখন ব্লাড কালচার করতে দিই, একটা তো নির্দিষ্ট সময় পরে আমরা ওই রিপোর্টটা পাবো, তো ওই 3 থেকে 4 দিন ওই সময় আপনাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি থাকে? জি, এখানে হচ্ছে আসলে ক্লিনিক্যাল জাজমেন্টের ব্যাপারটা চলে আসে। যদি আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টে দেখা যায় যে পেশেন্টের এটা টাইফয়েডের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এম্পেরিক্যালি হয়তো বা অ্যান্টিবায়োটিক শুরু করতে হয়। কিন্তু যদি দেখা যায় যে না, এটা এন্টারিক ফিভার বা টাইফয়েডের দিকে যাওয়ার সম্ভাবনা কম আদার ভাইরাস জ্বরগুলোর দিকে, সেক্ষেত্রে আমরা এটা কোন অ্যান্টিবায়োটিক শুরু করি না, এবং আমরা তখন ভাইরাস জ্বরের মতোই আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে থাকি। যখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি, এটা কতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিকটা আসলে আমরা চালাবো? জি, টাইফয়েড জ্বর আসলে একাধিক অ্যান্টিবায়োটিক দিয়ে টাইফয়েড জ্বরের চিকিৎসা করা যায়, কিন্তু সবচেয়ে ভালো যেটা বললাম যে ব্লাড কালচার করে দেখা উচিত যে আসলে এটা কোন কোন অ্যান্টিবায়োটিক এটার অ্যাগেনস্টে কাজ করবে। কারণ টাইফয়েডের অ্যাগেনস্টে যেহেতু অনেকগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে, এবং আমাদের দেশে যেহেতু অ্যান্টিমাইক্রোবিয়াল এটা আসলে ওভার দ্য কাউন্টার ড্রাগের মতোই মানে কিনতে পাওয়া যাচ্ছে, যদিও এটা কিনতে পাওয়ার কথা না, তো অনেক সময় দেখা যায় যে টাইফয়েডটা কিছু কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধ মানে ওষুধ প্রতিরোধী হয়ে উঠে, তো রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। সেজন্য আমরা টাইফয়েডের কালচার সেন্সিটিভিটি করে দেখি, এবং কালচার সেন্সিটিভিটিতে যেটা দেখা যায় যে এটার টাইফয়েড জীবাণুর অ্যাগেনস্টে কার্যকর, আমরা সেটা দিয়েই রেজিমেন্ট দিয়ে থাকি। এটা কি সর্বোচ্চ 7 থেকে 14 দিন পর্যন্ত? জি, আমরা 14 দিনও দিয়ে থাকি। আমরা যখন ইনজেক্টেবল ওষুধ ইউজ করে থাকি সেফট্রিয়াক্সন গ্রুপের, সেক্ষেত্রে আমরা 14 দিন পর্যন্ত দিয়ে থাকি। আর যদি আপনি ওরালি দিয়ে থাকেন, তখন কতদিন পর্যন্ত আপনারা এটা কন্টিনিউ করেন? ওরালি ইউজুয়ালি যেটা বাইরের যেগুলা গাইডেন্স, ওখানে 5 থেকে 7 দিনের কথাও বলা হয়েছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা হয়েছে যে যেহেতু আমাদের এখানে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হয়ে থাকে, 5 থেকে 7 দিন ব্যবহার করলে অনেক সময় টাইফয়েড জ্বরটা পুরোপুরি নির্মূল হয় না। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে টাইফয়েড জ্বর ধরেন একটা রোগীর হলো, উনি ভালো হয়ে গেলেন, জি, এটা কি আবার বারবার হওয়া সম্ভব? জি ভাইয়া, খুব চমৎকার প্রশ্ন। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে বারবার হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এবং এখানে দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে পার্শিয়ালি ট্রিটেড টাইফয়েড বা এন্টারিক ফিভার, সেটা হচ্ছে এটা পুরোপুরি নির্মূল হয় না, কিছুদিনের জন্য এটা সুপ্ত অবস্থায় থাকে, পরে আবার চলে আসে। আবার টাইফয়েডের কিছু ক্রনিক ক্যারিয়ার স্টেট আছে, যেটার জীবাণুটা আমাদের পিত্তথলির ভিতরে গিয়ে লুকিয়ে থাকে, সুপ্ত অবস্থায় থাকে, সেটাও আবার ফেরত আসতে পারে। আর যদি আমাদের সোর্স কন্ট্রোল না করা হয়, সেক্ষেত্রে তো এটা আবারও হতে পারে।
জি। এই টাইফয়েড জ্বরের ক্ষেত্রে টিকা কতটুকু কার্যকর? টাইফয়েড জ্বরের ক্ষেত্রে টিকা খুব ভালো রোল প্লে করছে, এবং আপনি জানেন বাংলাদেশ গভর্নমেন্টও এখন একটা নেশন ওয়াইড টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন চালু করেছে। ইনশাল্লাহ অক্টোবর থেকে এটা শুরু করবে। এর ফলে টাইফয়েডের জটিলতাগুলো আশা করা যাচ্ছে অনেকটাই কমে যাবে, এবং আমাদের এখানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, সিঙ্গেল ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দিয়ে এই ক্যাম্পেইনটা শুরু করা হচ্ছে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে অ্যারাউন্ড 5 ইয়ার্স এটা প্রোটেকশন দেবে। এই টাইফয়েডের সময় তো রোগীর ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসের কিছু ব্যাপার স্যাপার রয়ে যায়। আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাই, টাইফয়েডের সময় আমরা রোগীদেরকে কি কি ধরনের ফুড সাজেস্ট করব, এবং টাইফয়েড পরবর্তী সময় আমরা আসলে কি কি ধরনের ফুড সাজেস্ট করব? টাইফয়েডের সময় আমরা যেটা বলি যে পেশেন্টকে অ্যাডিকুয়েট নিউট্রিশন, অ্যাডিকুয়েট ফ্লুইড নিতে, এবং সেই সাথে বারবার বলে দেওয়া হয় যে খেয়াল রাখতে যে অস্বাস্থ্যকর খাদ্য এবং পানীয় এটা থেকে যেন উনি সতর্ক থাকেন, এবং পরবর্তীতে একজন টাইফয়েড জ্বরের থেকে সুস্থ হয়ে গেলেও তারপরে তার এই খাদ্যাভ্যাসটা, বিশেষত অস্বাস্থ্যকর এবং খাবার এবং পানীয়টা যেন তিনি সম্পূর্ণভাবে পরিহার করেন। অনেক সময় আমরা দেখতে পাই যে টাইফয়েডের সাথে জন্ডিসও আমরা পেয়ে যাচ্ছি রোগীদের সাথে, এটার কারণটা কি আসলে? টাইফয়েড জ্বর হলে তখন কিছুটা জন্ডিসের মতো ভাব আসতেও পারে, আর এছাড়াও আমাদের টাইফয়েডের যেই ট্রান্সমিশন ফিকোরাল, জন্ডিসের আমাদের প্রধান দুটো যেমন হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এ দুটোরও ট্রান্সমিশন হচ্ছে ফিকোরাল, মানে খাদ্য এবং পানীয়ের মধ্যে হতে থাকে। তো দেখা যায় যেই পানীয়টা দূষিত বা যে পানিটা দূষিত, যেখানে টাইফয়েডের সালমোনেলা টাইফি বা প্যারাটাইফি আছে, সেক্ষেত্রে হেপাটাইটিস এ ই ভাইরাসও ওখানে থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় এখানে দুটো রোগেই আক্রান্ত হচ্ছে। জন্ডিস নিয়ে যখন কথা বলছিলাম, জন্ডিস কি শুধু লিভারের রোগ, নাকি এটা অন্য কোনো কারণে আসলে জন্ডিসটা হতে পারে? জন্ডিস বলতে আমাদের প্রথমেই ভেসে ওঠে এটা লিভারের রোগ, এবং হচ্ছে জন্ডিস ঝাড়ানো বা ইয়ে করে যেসব ট্র্যাডিশনালি আছে ওনারা লিভার কেন্দ্রিক ইয়ে করেন, কিন্তু আসলে জন্ডিস যে সবসময় লিভারের রোগ সেটা না। এছাড়াও যদি রক্ত ভেঙে যাওয়ার কিছু রোগ আছে, সেক্ষেত্রেও জন্ডিস আসতে পারে। লিভারের সমস্যা না, কিন্তু লিভারের পরে কোনো পাথর যদি আটকে যায় আমাদের কমন বাইল ডাক বা ইয়েতে, সেক্ষেত্রেও জন্ডিস, পিত্তনালীতে, হ্যাঁ সেক্ষেত্রেও জন্ডিসের মতো সিমটম নিয়ে আসতে পারে। কোন কোন লক্ষণ দেখলে আমরা আসলে বুঝবো যে জন্ডিসটা গুরুতর হয়ে গিয়েছে রোগীদের? জি, জন্ডিস তো অনেকভাবে আসে, তবে গুরুতর জন্ডিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে জন্ডিসের মাত্রাটা আমাদের দেখতে হয়, সে সাথে তীব্র বমি, খেতে না পারা এবং বিলিরুবিনের লেভেল, এবং আরেকটা হচ্ছে এখানেও জন্ডিস যখন তীব্র হয় তখন রক্তক্ষরণের একটা ঝুঁকি বেড়ে যায়। প্রথম মিন টাইম করে আমরা সেটা দেখতে পারি। তো এগুলো কিছু প্যারামিটার করে দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের এটা কি মানে লাইফ থ্রেটেনিং কন্ডিশন বা সিরিয়াস কন্ডিশন হয়েছে কিনা, পেশেন্টের কি হসপিটাল অ্যাডমিশন লাগবে কিনা। হেপাটাইটিস বি বা সি, এটা কি সবসময় জন্ডিস করে? হ্যাঁ, হেপাটাইটিস বি বা সি আসলে সবসময় জন্ডিস করে না। হেপাটাইটিস বি যেমন জন্ডিস, অ্যাকিউট জন্ডিসও করতে পারে, আবার এটা ক্রনিক আকারেও আসতে পারে। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখি এটা অ্যাকিউট ফেজটা খুব কমই করে, বা নাই বললেই না, বাট এটা ক্রনিক। অনেক সময় দেখা যায় যে রোগী জানেনও না যে উনি হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়েছেন, যতক্ষণ না পর্যন্ত লিভারে ক্রনিক লিভার ডিজিজ বা এরকম, বা কোনো ক্ষেত্রে খারাপ থাকলে, কপাল খারাপ থাকে ক্যান্সারের মতো পর্যায়ে চলে যায়, তারপরে আইডেন্টিফাই করতে পারেন যে তার আসলে হেপাটাইটিস সি দিয়ে আক্রান্ত হয়েছিলেন। জন্ডিস প্রতিরোধে কি টিকার কোনো কার্যকরী ভূমিকা আছে? জন্ডিসের ক্ষেত্রে হেপাটাইটিস বি প্রতিরোধের ক্ষেত্রে আমাদের টিকার কথাটা বারবার বলা হচ্ছে, এবং এখন ইপিআই শিডিউলেও এটা যুক্ত হয়েছে, এবং হেপাটাইটিস বি এর সংক্রমণের হার অনেক বেশি, এবং হচ্ছে এটা তো হচ্ছে রক্ত এবং হচ্ছে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়, এবং বডি ফ্লুইডের মাধ্যমে। তো সেই জন্য বলা হয়ে থাকে যে ঝুঁকিপূর্ণ পেশায় যারা আছেন এবং যাদের হচ্ছে বডি ফ্লুইডের সাথে সংস্পর্শে আসার সম্ভাবনা আছেন, তারা যেন ভ্যাকসিনেশনটা করে ফেলেন। ধন্যবাদ ডাক্তার নাজমুল সাদেক। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপনি দর্শকদের থেকে বিদায় নেন। পরিশেষে আমি এটাই বলতে চাচ্ছি যে এখন আসলে আমরা অনেকগুলো কারণে জ্বর হয়ে থাকে, তো জ্বর হলেই দয়া করে কেউ অ্যান্টিবায়োটিক সেবন শুরু করবেন না। আগে একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন, জ্বরের কারণটা বের করুন, এবং সেই অনুসারে প্রপার চিকিৎসা এবং প্রপার সময় যতটুকু প্রয়োজন সেই সময়টা গ্রহণ করুন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম সমসাময়িক জ্বর এবং এর করণীয় সম্পর্কে।
আমাদের সাথে ছিলেন ডাক্তার নাজমুস সালেহ। আশা করি এই পর্বের মাধ্যমে আপনারা বেশ সচেতন হতে পারবেন এবং এই জ্বর হলে আমাদের কি কি করণীয় বা কি কি করতে হবে সেটা আপনারা জানতে পারলেন। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।